জীবনের স্রোত যেখানে নিত্য বহমান, কাশীপুরের এই ঘাট ঠিক তেমনই এক জায়গা। এখানে প্রতিদিন শত শত মানুষ আসে আর যায়। মাঝিরা যাত্রী পায়, পয়সা রোজগার করে, সন্ধ্যায় ছেলে মেয়ের জন্য চাল ডাল কিনে ঘরে ফেরে। জীবন এখানে কঠিন, কিন্তু থেমে নেই। কিন্তু এই বহমান জীবনের ঠিক পাশেই যেন একটা স্থির বিন্দু হয়ে রয়ে গেছে অমল আর তার নৌকা। সেও ঘাটে আসে, নৌকা বাঁধে, যাত্রীর জন্য অপেক্ষা করে। কিন্তু তার অপেক্ষা যেন কোনো দিন ফুরোয় না। মানুষ তার সামনে দিয়ে হেঁটে যায়, তার নৌকার দিকে তাকায়ও না, যেন সে আর তার নৌকাটা ঘাটের একটা পুরনো মরা গাছের মতো, যা সবাই দেখে কিন্তু কেউ খেয়াল করে না। অমল তার নৌকায় হাত বোলাতে থাকে। তার চোখে জল ছলছল করছে, নাকি বৃষ্টির জল বোঝা কঠিন। এমনই একদিন আমাবস্যা রাতে আকাশে মেঘ তখন চারিদিক ঘিরে ধরে আছে, কখনো কখনো বিদ্যুৎ পড়ছে। এমন সময় ঘাটের পাড়ে অমল তার নৌকার উপর বসে আছে। আর কত ভিজবি? ঠান্ডা লাগে না তোর? আমার তো লাগে, বুকের ভেতরটা পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। ঘুমিয়ে পড়, আজ রাতটা বড় খারাপ। আমাবস্যার রাত, নদীর মন মেজাজ ভালো থাকে না। ঘুমিয়ে পড়। এমন সময় অন্ধকারের মধ্যে থেকে একটা গলার আওয়াজ ভেসে আসে। গলার স্বর শান্ত কিন্তু ভারী। ও মাঝি, শুনছেন? অমল চমকে ওঠে। সেই ঘাটে এত রাতে মানুষের গলা শোনার কথা ভাবতেও পারে না। সে ঘাড় ঘুরিয়ে তাকায়। অন্ধকারের কারণে ঠিক মতো দেখাও যায় না। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে বলে মনে হয়। ঘাট বন্ধ, পারাপার হবে না, অন্য ঘাটে চলে যান। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এসে লণ্ঠনের স্বল্প আলোয় দাঁড়ায়। একজন বৃদ্ধ, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা কাপড়ের ঝোলা। বৃষ্টিতে তার গা ভিজে একাকার, কিন্তু তার মধ্যে কোনো অস্থিরতা নেই। মুখটা অসম্ভব শান্ত। এই দুর্যোগে 10 ক্রোশ হেঁটে অন্য ঘাটে যাব? তাছাড়া এই নদীর তো আর কোনো ঘাটই নেই। আপনি তো এখন একমাত্র মাঝি। বললাম তো পার হবে না। 10 বছর ধরে বন্ধ, কানে কথা যায় না। যান এখান থেকে। 10 বছর? সে তো অনেক লম্বা সময়, কিন্তু আমার যে ওপারে যাওয়াটা বড্ড জরুরি মাঝি। বড় বিপদে পড়ে এসেছি। আপনার বিপদ দিয়ে আমি কি করব? আমার নিজের বিপদই আমি সামলাতে পারি না। অমল অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার হাবভাব স্পষ্ট যে সে আর একটা কথাও বলতে রাজি নয়। ভাড়া যা চাইবেন তাই দেব, দ্বিগুণ 3 গুণ। মানুষের বিপদে সাহায্য করলে ঈশ্বর মুখ তুলে চান। ঈশ্বরের কথা শুনে অমলের মুখটা আরো বিকৃত হয়ে যায়। সে তাচ্ছিল্যের সঙ্গে হাসে। ঈশ্বর? তিনি আবার কার দিকে মুখ তুলে চান? আমার দিকে তো কোনোদিন চাননি। আপনার দিকে চেয়েছেন যখন, তখন তাকেই বলুন আপনাকে পার করে দিতে। আমার নৌকা মানুষ পার করার জন্য নয়। হ্যাঁ, নৌকা তবে কিসের জন্য? ঘাটে বেঁধে রাখার জন্য? দেখুন বাইরে ঝড় বৃষ্টি বাড়ছে, দয়া করুন। একজন সমস্যায় পড়া মানুষকে ফিরিয়ে দেবেন না? অমল লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লোকটার শান্ত স্থির চোখ দুটোয় এমন কিছু একটা আছে যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সে সাধারণত এতটা বিচলিত হয় না। বললাম তো আমি পার করি না, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? অমল এবার চিৎকার করে বলে। সেটা আপনাকে বলতে হবে নাকি? যান বলছি, নইলে কিন্তু ভালো হবে না। বৃদ্ধ লোকটি একটুও বিচলিত হন না। তিনি তার ঝোলা থেকে একটা ছোট পুটুলি বের করে বলেন, আমার কাছে কিছু নারকেলের নাড়ু আছে, আমার স্ত্রী বানিয়ে দিয়েছিল।
বড্ড ভালো বানায়। একটা খেয়ে দেখবেন, মাথাটা ঠান্ডা হবে। অমল অবাক হয়ে যায়। সে ভাবে এই লোকটি কি পাগল? সে এত অপমান করছে আর লোকটা তাকে নাড়ু দিচ্ছে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটার সরলতার কাছে তার রাগটা কেমন যেন জল হয়ে যায়। আমার এসব ভালো লাগে না। না খেয়েই বলে দিলেন? কি নেবেন না? কিন্তু আমাকে তো ওপারে যেতেই হবে। আপনি ছাড়া যে গতি নেই। কথা দিচ্ছি, আপনাকে বিরক্ত করব না, চুপচাপ বসে থাকব। অমল অনেকক্ষণ চুপ করে থাকে। তার ভেতরে একটা দ্বন্দ্ব চলতে থাকে। কেন যেন তার মনে হতে থাকে এই লোককে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। একটা অজানা ভয় বা কৌতূহল তাকে ঘিরে ধরে। উঠুন, কিন্তু কোনো কথা বলবেন না। একদম চুপ করে বসে থাকবেন, আর যা ভাড়া চাইবো তাই দিতে হবে। লোকটির মুখে একটা হাসি ফুটে ওঠে, যেন তিনি জানতেন অমল রাজি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। লোকটি সাবধানে নৌকায় উঠে বসেন। অমল নৌকার দড়ি খোলে, তারপরে বৈঠা হাতে তুলে নেয়। 10 বছর পর তার নৌকা আবার যাত্রী নিয়ে মাঝ নদীতে ভাসতে শুরু করে। টিপ টিপ বৃষ্টি তখনও ঝরছে। কিছুক্ষণ পর তারা মাঝ নদীতে এসে পৌঁছায়। নৌকা ধীরে ধীরে এগোচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নদীর জল কালো কাচের মতো স্থির। বৈঠা ফেলার ছপ ছপ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অমল এক মনে বৈঠা বেয়ে চলেছে। তার মুখ পাথরের মতো কঠিন। 10টা বছর কম সময় নয়। এই 10 বছরে অমল একবারও তার নৌকার মুখ ওপারে নেয়নি। কিন্তু আজ সে এগিয়ে চলেছে। তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। একটা অজানা ভয় তার শির দ্বারা বেয়ে নামছে। তার ঠিক উল্টো দিকে লোকটি চুপ করে বসে আছেন। তার চোখ বন্ধ, যেন ধ্যান করছেন। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি চোখ খোলেন। তিনি অমলের দিকে শান্ত দৃষ্টিতে তাকান আর বলেন, আপনার এই নৌকাটা তো বেশ পুরনো, তাই না? অনেক দিনের সঙ্গী মনে হচ্ছে। অমল চমকে ওঠে। লোকটা কথা না বলার প্রতিশ্রুতি দিয়েছিল। সে বিরক্ত চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। লোকটি নিজের মনেই বলছেন, পুরনো জিনিস বড্ড মায়া ধরিয়ে দেয়, ছাড়তে চাইলেও ছাড়া যায় না। আপনারও ঠিক তেমনটাই হয়েছে নিশ্চয়ই। এবার অমল বৈঠা চালানো থামিয়ে দেয়। সে তীক্ষ্ণ চোখে লোকটির দিকে তাকায়। আপনাকে চুপ থাকতে বলেছিলাম। মাফ করবেন, আসলে এত শান্ত পরিবেশে কথা বলতে ইচ্ছে করে। আপনি তো সবসময় একা থাকেন, তাই না? কথা বলার লোক পান? আমার কথা বলার দরকার হয় না। হয়তো সবারই হয়। মানুষ একা থাকতে পারে না মাঝি। এই কথাটা অমলের বুকে তীরের মতো বিঁধে। সে আবার তার বৈঠা বাওয়া শুরু করে, কিন্তু এবার তার গতি কিছুটা এলোমেলো। নদীর এই জায়গাটা বড্ড গভীর, তাই না? শোনা যায় এখানে অনেক ঘূর্ণি আছে। হ্যাঁ, নদী যেমন দেয় তেমন কেড়েও নেয়। তার রূপের কোনো শেষ নেই। এই যে শান্ত জল দেখছেন, এর নিচেই হয়তো কোনো লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ইতিহাস। অমলের হাত কাঁপতে শুরু করে। সে বৈঠাটা আরো শক্ত করে ধরে। সে ভাবে এই লোকটি কি ইচ্ছে করে তার পুরনো ক্ষতে ঘা দিচ্ছে। আপনি কি আমার ব্যাপারে কিছু জানেন? আপনাকে কিভাবে জানবো? আমি তো আপনাকে চিনিই না, আজই তো প্রথম দেখলাম। তাহলে এমন কথা বলছেন কেন? কি কথা? আমি তো নদীকে নিয়ে কথা বলছি। নদী আমার বড় পছন্দের। তার মধ্যে কেমন একটা রহস্য থাকে, ঠিক যেন জীবনের মতো। উপরে একরকম, ভেতরে আরেক রকম। অমল আর কোনো উত্তর দেয় না, কিন্তু তার মনের ভেতরে ঝড় বইতে শুরু করেছে।
10 বছর ধরে যে স্মৃতিগুলোকে সে বুকের ভেতরে কবর দিয়ে রেখেছিল সেগুলো যেন আজ মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ করে নৌকাটা জোরে ঝাঁকুনি খায়, যেন জলের নিচে কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। অমল প্রায় পড়েই যাচ্ছিল। কি হলো? সে ঝুঁকে জলের দিকে তাকায়, কিন্তু আমাবস্যার অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু কালো জল। কিছু না, হয়তো কোনো গাছের গুড়ি ভেসে যাচ্ছিল। আপনি এত ভয় পেলেন কেন? আপনি তো এই নদীর সব কিছু চেনেন। অমলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে ভয় পায়নি, সে আতঙ্কিত হয়েছে। এই ঝাঁকুনিটা তার কাছে খুব চেনা, ঠিক এমনভাবেই। না, সে আর ভাবতে চায় না। আপনি আপনি ওপারে কোথায় যাবেন? শ্মশানের ঘাটে নামিয়ে দিলেই হবে। লোকটির কথা শুনে অমলের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। শ্মশানের ঘাটটা বহু বছর ধরে পরিত্যক্ত। শ্মশানের ঘাটে? ওখানে তো কেউ যায় না, ওটা তো পোড়া ঘাট। আমার ওখানে একটু কাজ আছে। অমলের আর কথা বলার শক্তি থাকে না। তার মনে হতে থাকে সে কোনো সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে না। এই লোকটা স্বাভাবিক নয়। তার প্রতিটি কথা, প্রতিটি চাহনি কেমন যেন অস্বাভাবিক। নৌকাটা যেন আর এগোচ্ছে না, মনে হচ্ছে একই জায়গায় থেমে আছে। কিন্তু বাতাসটা আরো ঠান্ডা, আরো ভারী হয়ে উঠেছে। অমলের শরীর কাঁপছে, তবে সেটা ঠান্ডায় নয়, ভয়ে। আমরা কি পথ হারিয়ে ফেলেছি? ওপার তো এখনো দেখা যাচ্ছে না। পথ আমরা হারাইনি মাঝি, পথই হয়তো আমাদের হারাতে চাইছে না। কখনো কখনো যাত্রাটা গন্তব্যের চেয়েও বড় হয়ে যায়। হেয়ালি করবেন না, আমি কিছু বুঝতে পারছি না। কে আপনি, সত্যি করে বলুন তো। এইবার সেই লোকটি অমলের দিকে সরাসরি তাকান। তার চোখে আর সেই শান্ত ভাবটা নেই। কেমন একটা করুণা আর বিষাদ মেশানো দৃষ্টি। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কে মাঝি? আপনি কি নিজেকে চেনেন? এর মানে কি? আমি অমল, এই ঘাটের মাঝি। কতদিন ধরে আপনি এই ঘাটের মাঝি? সে অনেক বছর। আমার বাবাও মাঝি ছিলেন, তার কাছ থেকেই শেখা। না, আমি সেই সময়ের কথা বলছি না। আমি জিজ্ঞেস করছি, শেষ কবে আপনি নিজেকে আয়নায় দেখেছেন? শেষ কবে পেট পুড়ে ভাত খেয়েছেন? শেষ কবে আপনি ঘরে ছিলেন? এই প্রশ্নগুলো অমলের মাথায় হাতুড়ির মতো আঘাত করে। সে মনে করার চেষ্টা করে, কবে সে শেষবার। তার কিছুই মনে পড়ে না। তার জীবনটা যেন একটা ধূসর ক্যানভাস, শুধু একটাই ছবি স্পষ্ট, এই নৌকা, এই ঘাট আর এই নদী। আমার ঠিক মনে নেই। স্মৃতি বড়ই ভয়ঙ্কর জিনিস অমল। কিছু স্মৃতি আমাদের বাঁচিয়ে রাখে, আর কিছু স্মৃতি আমাদের মেরে ফেলে। আবার কিছু স্মৃতি আছে যা আমাদের না বাঁচতে দেয় না মরতে দেয়, শুধু আটকে রাখে একটা চক্রের মধ্যে। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই বিদ্যুতের আলোয় বৃদ্ধের মুখটা আরো স্পষ্ট হয়। কিন্তু অমলের চোখ যায় নৌকার ভেতরের দিকে। বিদ্যুতের আলোয় সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। তার নৌকার তক্তাগুলো পচে গেছে, জায়গায় জায়গায় বড় বড় ফুটো, সেখান দিয়ে জলও ঢুকেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, নৌকাটা ডুবছে না। সে যে বৈঠাটা ধরে আছে সেটার অর্ধেকটাই ঘুনে খাওয়া, প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। সে তার হাতের দিকে তাকায়, চামড়াগুলো কেমন ফ্যাকাশে, স্বচ্ছ,
যেন অনেকটা পচে যাওয়ার মতো। এসব কি? আমার নৌকা, আমার শরীর। তার চোখ যায় লোকটির দিকে। লোকটির মুখে গভীর বিষাদের ছাপ। 10 বছর আগে ঠিক এমনই এক আমাবস্যার রাতে নদীতে বান ডেকেছিল, তাই না অমল? অমলের কান ভো ভো করতে থাকে। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। সে চোখ বন্ধ করে এবং দেখে একটা ছোট নৌকায় অমল, তার স্ত্রী গৌরী আর তাদের 5 বছরের ছেলে গোপাল। তারা ওপারের গ্রামে যাচ্ছিল গৌরীর বাবার অসুস্থতার খবর পেয়ে। হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি হয়, নদী ফুঁসছে। নৌকাটি ঠিক মাঝ নদীতে আসার পর একটা বিশাল ঢেউ এসে নৌকাটাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে নৌকা উল্টে যায়। তারা সবাই জলে ডুবে যায়। কিছুক্ষণ পর অমল ভেসে ওঠে। সে দেখে তার স্ত্রী ও বাচ্চা কেউ নেই। অমল প্রাণপণে তার স্ত্রী আর তার ছেলেকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু জলের ভয়ঙ্কর স্রোতে সব তলিয়ে যাচ্ছে। সে শেষবার দেখেছিল তার ছেলে গোপালের নিথর দেহটা একটা ঘূর্ণির মধ্যে তলিয়ে যাচ্ছে। তারপর তার আর কিচ্ছু মনে নেই, শুধু চারিদিক অন্ধকার আর ঠান্ডা জল। অমলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেটা জল নয়, যেন কাদা গোলা জল। সে হাউমাউ করে কেঁদে ওঠে। আমি আমি তো ওদের বাঁচাতে পারিনি। গৌরী, গোপাল, তারা সবাই মারা গেছে। সে তার নিজের দিকে তাকায়। তার শরীরটা ক্রমশ স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে আর কঠিন কোনো বস্তু নয়, যেন ধোঁয়া দিয়ে তৈরি। সবাই মরে যায় অমল, কিন্তু সবার আত্মা মুক্তি পায় না। তীব্র শোক, তীব্র কষ্ট আর অপরাধবোধ আত্মাকে এই পৃথিবীতেই বেঁধে রাখে। তুমি তোমার স্ত্রী আর সন্তানকে হারানোর শোকটা মেনে নিতে পারোনি, তাই তোমার আত্মা এই নদীতে, এই মরা নৌকাতে আটকে গেছে। তুমি 10 বছর ধরে একই রাতের পুনরাবৃত্তি করে চলেছ, একা, এই ঘাটে। তাহলে আপনি কে? আপনি কি ঈশ্বর? আমাকে মুক্তি দিতে এসেছেন? লোকটি মৃদু হাসেন। ধীরে ধীরে তার শরীর থেকেও একটা নরম আলো বের হতে শুরু করেছে। আমি কেউ নই অমল, আমি তোমার স্মৃতিরই একটা অংশ। তোমার ভেতরের সেই অংশ যে মুক্তি চায়, যে তোমাকে বোঝাতে চায় যা হয়ে গেছে তা হয়ে গেছে, এবার তোমাকে এগিয়ে যেতে হবে। কোথায়? আমি কোথায় যাব? লোকটি কোনো উত্তর দেন না। তিনি ধীরে ধীরে আলোর সাথে মিশে যেতে থাকেন। তার অবয়ব মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতো বলেন, যেখানে তোমার গৌরী আর গোপাল তোমার জন্য অপেক্ষা করছে। লোকটি মিলিয়ে যায়। চারিদিক আবার সেই ঘুটঘুটে অন্ধকার। অমল নৌকার মাঝে একাই বসে থাকে, কিন্তু এবার সে বৈঠা চালাচ্ছে না, সে স্থির হয়ে বসে আছে। হঠাৎ করেই সে একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পায়। খুব চেনা হাসি, গোপালের হাসি। সে তার পচা ভাঙা নৌকার দিকে তাকায়। মরা নৌকা। সে এতদিনে নিজের আর নিজের নৌকার আসল পরিচয় পেয়েছে। তার ছায়ামূর্তি ধীরে ধীরে ভোরের প্রথম আলোর সাথে নদীর কুয়াশায় মিলিয়ে যায়।